শ্রী শ্রী জগৎবন্ধু মুর্শিদাবাদ ডাহাপাড়া ধাম কিভাবে আসবেন? শিয়ালদা টু লালগোলা হয়ে আসলে নামতে হবে মুর্শিদাবাদ স্টেশন। সেখান থেকে টোটোয় করে আসতে হবে ইচ্ছাগঞ্জের ঘাট। ইচ্ছাগঞ্জের ঘাটে গঙ্গা পার হয়ে ওখান থেকে টোটো পাওয়া যায়, এসে নামিয়ে দেবে একদম ডাহাপাড়া ধামের সামনে। কেউ যদি হাওড়া হয়ে আসতে চান তাহলে ডাহাপাড়া স্টেশন আছে, কিন্তু সেখানে ট্রেন দাঁড়ায় না, নামতে হবে আজিমগঞ্জে। আজিমগঞ্জে স্টেশনে নেমে সেখান থেকে টোটো পাওয়া যায়, সেখান থেকে টোটো করে আসতে হবে ডাহাপাড়া ধামে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম ডাহাপাড়া ধামের গেটের সামনে, আর এখানে লেখা আছে যে মৃতদেহ নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না, আর একদম গেটের উপরে লেখা আছে শ্রী শ্রী জগৎবন্ধু ধাম মুর্শিদাবাদ ডাহাপাড়া। এছাড়াও সাইনবোর্ডে লেখা আছে যে বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়, তার কুপনটি দেওয়া হয় 10:30 থেকে 11টা পর্যন্ত, আর প্রসাদ বিতরণের সময় হলো 12:30 থেকে। তো 12:30টার মধ্যে এই কুপন নিয়ে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হতে হবে, যেখানে বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। সেটা সারা বছরের জন্য, কিন্তু এখন যেহেতু এই ধামে মেলা চলছে, তাই এখানে পুরোপুরি 10 দিন বিনামূল্যে সব সময়ের জন্য ভোগ বিতরণ করা হয়। প্রত্যেক বছর ডাহাপাড়া ধামের মেলা হয় রামনবমীর পরে যে সীতা নবমী আসে, সেই সীতা নবমীর দিন থেকে। 2025 সালে ডাহাপাড়া ধামের মেলা শুরু হয়েছে 6 মে মঙ্গলবার থেকে, আর গড়ে এই মেলাটি চলবে 10 দিন ব্যাপী। সারা বছর এই ধামে শিষ্যদের আনাগোনা থাকলেও এই ধামের মেলা উপলক্ষে প্রচুর পরিমাণে শিষ্য ওখান থেকে এই ধামে আসেন, আর তাদের একদম বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থার জন্য এখানে সুবন্দোবস্ত করা আছে। এই যে ধামের গেট দিয়ে ঢুকতে বাম সাইডে বড় একটি জায়গা, যেখানে খুব সুন্দর ফুল বাগান লাগানো আছে, আর এর পাশে এই যে রাস্তা দিয়ে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা। এই ভিডিওর মাধ্যমে যতটা পারি 2025 সালে ডাহাপাড়া ধামের মেলা এবং মন্দির প্রাঙ্গণের আশেপাশেটা তুলে ধরার চেষ্টা করব। সামনের দিকে এগিয়ে আসতে খুব সুন্দরভাবে একটা পোস্টারে লেখা আছে যে জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। যেহেতু এখন মেলা প্রায় শেষের দিকে, কিন্তু একদম মেলার প্রথমের দিকে মন্দিরে ঢুকতে বাম হাতে জুতো একদম বিনামূল্যে রাখার জন্য গ্যারেজের ব্যবস্থা করা হয়। শ্রী শ্রী জগৎবন্ধু 1871 সালে বাংলাদেশের ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কিছুকাল ব্যতীত হওয়ার পরে ওনার মা মারা যান। তৎকালীন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, সেই কারণে বাংলাদেশ ছেড়ে উনি ভারতবর্ষে আসেন। তখন ডাহাপাড়া চারিদিকে জঙ্গলাকীর্ণ। এটাই হলো প্রভুর আবির্ভাব স্থল, আর এই উৎসবটা আবির্ভাবের দিন উপলক্ষে অনুষ্ঠিত হয়। মহাপ্রভুর আবির্ভাবের তিথি উপলক্ষে এখানে প্রায় 56 প্রহর কীর্তন চলে। গড়ে 10 দিন সর্বসাধারণের উদ্দেশ্যে মহাভোগ বিতরণ করা হয়, যেটা পুরোপুরি বিনামূল্যে, আর এই উৎসবের পুরোটাই দানের উপর নির্ভর করে করা হয়। মহাপ্রভুর এই ধাম তার আশেপাশের বিশাল এলাকা নিয়ে তৈরি। নিচটা পুরো মার্বেল, দেয়াল, উপরে সিলিং সব টাইলসের তৈরি, আর এই ধামে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই প্রবেশ করতে পারেন। তাই যারা এখনো পর্যন্ত এই ডাহাপাড়া মুর্শিদাবাদের ধামটি দেখেননি, তাদের একান্ত অনুরোধ, পারলে একবার এসে মহাপ্রভু দর্শন করে যাবেন। এখানে মহাপ্রভুর আত্মার পরিচয় সম্বন্ধে লেখা আছে, আর উৎসব উপলক্ষে ধামের আশেপাশে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আমি জানুয়ারি মাসেই এই ধামে এসেছিলাম, আর এখন চলছে মে মাস। যতবারই এই ধামে আসি না কেন, বারবার যেন এই ধামে আসতে ইচ্ছে করে, কারণ এখানকার যে শান্তি, চারিদিকের এত স্নিগ্ধ শান্ত পরিবেশ আমাকে ভীষণভাবে টানে। তাই আমার যখনই সুযোগ হয় আমি এই ধামে চলে আসি।
মহাপ্রভুর দর্শন, ধামের আশপাশটা পুরোটাই দেখিয়ে দেওয়ার পরে এবার ধামের পিছন দিক দিয়ে বেরিয়ে এলাম, কারণ ধামের পিছন দিকেও দেখার মতো অনেক কিছুই আছে। তো চলুন এই পিছন দিকে কি কি আছে সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করি। বছরের অন্যান্য সময় ধামে এতটা ভিড় না থাকলেও এখন যেহেতু উৎসব চলছে তাই ধামে এখন প্রচণ্ডই ভিড়। আর আমি এই পিছনটা দিয়ে নেমে আসতেই এই যে সামনে দেখা যাচ্ছে একটা ব্যারিকেড দিয়ে ঘেরা, এর উপরে আছে আঙুর গাছ। আমি যখন শীতে এসেছিলাম তখন গাছটা শীতে একদম মরো হয়ে গেছিল, কিন্তু এখন জল পেয়ে একদম পুরোপুরি তাজা। তো ওটা নিচ দিয়েই আমরা সামনের দিকে এগিয়ে আসছি। সামনের দিকে এগিয়ে আসতে দেখতে পেলাম ভজন মন্দির, আর এই ভজন মন্দিরের দেয়ালে মহাপ্রভুর, ওনার বাবার আরো অনেক মহান পুরুষের ফটো সুন্দরভাবে বাঁধানো আছে। তাই এই ভজন মন্দিরের চারিপাশটা ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে এর বাম পাশে এই যে বড় বড় বিল্ডিংগুলো, এগুলো হলো এই ধামে যে সমস্ত শিষ্যরা সারা বছর দেখাশোনা করেন, পরিচালনা করেন, ওনাদেরই থাকার ব্যবস্থা এখানে। ঘুরতেই নজরে পড়লো শ্রী মহাপ্রভুর একটা খুব অল্প বয়সের ছবি, যেটা দেখতে ভীষণই ভালো লাগছে। আর এই ভজন মন্দিরের দেওয়ালে আর নিচে পুরোটাই মার্বেল দিয়ে তৈরি, আর এই ভজন মন্দিরের আশেপাশে যত এলাকা আছে পুরোটাই মার্বেল দিয়ে তৈরি। এটা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে আসতেই আমার নজর পড়লো বাগানের দিকে। এর আগে যখন এসেছিলাম তখন এখানে খুব সুন্দর গোলাপের, হলুদ গোলাপি কালারের গোলাপ দেখতে পেয়েছিলাম, আর দূর থেকে আমার নজরে পড়লো একটা পদ্ম ফুলের। তো কাছে এগিয়ে যেতে এই যে পদ্ম ফুলটা এখানে সুন্দরভাবে ফুটে আছে। সামনের দিকে আরেকটু এগিয়ে আসতে দেখতে পেলাম ভজন মন্দিরের সামনের দিকটা এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো, খুব ভালো লাগছে। আর এখানে প্রচুর শিষ্যবৃন্দ একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, বসে আছে, ওনাদের মধ্যে কথোপকথন চলছে। এটা দেখতে দেখতেই দেখতে পেলাম অপোজিট সাইডে একটা খুব সুন্দর তুলসী বেদি, যেটা দেখতে অপূর্ব সুন্দর। ধামের প্রাঙ্গণ, মহাপ্রভু এবং ধামের আশেপাশে এলাকাটা পুরোটাই ঘুরে আসার পরে এখন পালা হলো মেলাতে যাবার। তো মন্দিরের সামনে দিয়ে এই যে এসে একদম নেমে এলাম, আর মন্দিরের পিছন দিকে আসতে একটা ডান হাতে পড়লো বিশাল বড় পুকুর, যেখানে 4টি ঘাট বাঁধানো আছে, আর এই ঘাটে নামার জন্য কতগুলো সিঁড়ি করা আছে। শুনেছি সকলের মুখে যে এই পুকুরে প্রচুর পরিমাণে মাছও আছে। মেলাতে ঢুকতেই একদম সামনে দেখতে পেলাম কতগুলো খুব সুন্দর সাদা মূর্তি, যেগুলো দেখতে খুব ভালো লাগছে। এর মধ্যে মহাপ্রভুরও একটা মূর্তি আছে। মহাপ্রভুর ধামের আশেপাশে প্রচুর পরিমাণে জায়গা আছে, আর এই বিশাল জায়গা জুড়েই অনুষ্ঠিত হয়েছে একটি মেলার। যদিও এই মেলাটা গতকালকে শেষ হয়ে গেছে, আমার জানা ছিল না, আমি আজকে এই ভাঙা মেলাতে এসে উপস্থিত হয়েছি। তবে মহাপ্রভুর ধামের গেট, আশেপাশে চারিদিকটা খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। যদি সন্ধ্যার পরে আসতাম তাহলে সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম সেই লাইটিংগুলো। একটু এগিয়ে আসতেই সামনে মহাপ্রভুর ফটো বাঁধানো খুব সুন্দর একটা দোকান দেখতে পেলাম। এছাড়া আশেপাশে প্রচুর দোকান, যদিও এটা মেলার একদম সামনের দিক, ভেতরে আরো প্রচুর দোকান আছে। আর এর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে মেলা যদিও শেষ, তবুও এইসব দোকানগুলো বেশ সপ্তাহখানিক এখনো থাকবে এখানে।
ধামের চারিদিকটা দেখার পরে মনের মধ্যে এটাই বাসনা যে সামনে বছর রাত্রেবেলা এই মেলাটাকে দেখার জন্য আসার চেষ্টা করব। এর মধ্যেই চোখে পড়লো খুব সুন্দর একটা ফুলের দোকান, যেখানে ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছে। একটু আগে মন্দিরে ঢুকতে মন্দিরের বাম পাশে দেখতে পেয়েছিলাম অরিজিনাল সূর্যমুখী, আর এখানে আর্টিফিশিয়াল। তো এদিক ওদিক তাকাতে তাকাতে আরো মেলার ভেতরের দিকে এগিয়ে আসতে আরো অনেক দোকান চোখে পড়লো। এর আগের বারও যখন ধামে এসেছিলাম তখন ভেবেছিলাম যে কুপনটা আগে থেকে কেটে রাখবো, কারণ মহাপ্রসাদ খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল, কিন্তু তখনও সম্ভব হয়নি। আর আজকে দুপুরবেলা এতই প্রচণ্ড রোদের তাপ ছিল যে বেরোতে পারিনি দুপুরবেলায়, কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 4টের সময়, এখন 5টার উপরে বেজে গেছে। চারিদিকে প্রচণ্ড ঘন মেঘ, হালকা হাওয়াও চলছে, জানি না হঠাৎ করে বৃষ্টি নামবে কিনা। ধামের পিছনের দিকেও খুব সুন্দর একটা বড় গেট আছে। আর এই ধামের মেলাতে জামা কাপড়ের দোকান, শাড়ির দোকান, খাবারের দোকান, মিষ্টির দোকান, খেলনার দোকান, প্রচুর পরিমাণে দোকান বসেছে। এগুলো পুরো দেখে সামনের দিকে এগিয়ে আসতে এই যে ধামের চূড়াটা দেখতে পেলাম। এত মেঘ করেছে, মনে হচ্ছে এখনই হয়তো বৃষ্টি নামবে। মেলা থেকে ফিরতে ধামের পিছনের দিকে দেখতে পেলাম ডান হাতে এই যে সেবা সমিতি, এখানে পোস্টারটি সুন্দরভাবে লাগানো আছে। আর এতে লেখা আছে যে সমস্ত মানুষদের আয়কর দিতে হয় তারা মুক্ত হস্তে এই ধামে দান করতে পারেন। এখানকার রসিদ নিয়ে গিয়ে ট্যাক্সের অফিসে জমা দিলে সেটা ট্যাক্স কাটবে না, সেটা এখানে সুন্দরভাবে লেখা আছে। মনের মধ্যে অনেকটাই ইচ্ছে ছিল যে সন্ধ্যার পরে ধাম থেকে বেরোবো, চারিপাশে যে লাইটিং দিয়ে সুন্দরভাবে সাজানো সেগুলো একটু দেখব, কিন্তু প্রাকৃতিক অবস্থা ভীষণই খারাপ, সেই জন্য আমরা তড়িঘড়ি ধাম থেকে বেরিয়ে আসতেই নজর পড়ল বাম দিকে। আমার মনে হয় এখানে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এত সুন্দর ধামের শান্ত স্নিগ্ধ পরিবেশ, আশা করছি সকলেরই ভালো লাগবে। আর ভাগ্যে থাকলে পাওয়া যেতেও পারে শ্রী শ্রী জগৎবন্ধুর মহাপ্রসাদ। তো আমার এই ভিডিওটি সকলের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। জয় জগৎবন্ধুর জয়। নমস্কার।